ভারতবর্ষের উত্তর পূর্বে অবস্থিত মেঘ ও সবুজে ঢাকা মেঘালয়। এই মেঘালয় নাম থেকেই বোঝা যায় যে এইখানে মেঘের দুরন্তপনা কেমন হতে পারে। দাক্ষিণাত্য মালভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয়েছে মেঘালয়ের, আর সেই কারণেই এইখানের ভূপ্রকৃতি, শ্যামলিমা ও শৈলসমূহ বড়ই আলাদা। এই অপূর্ব ভূপ্রকৃতি দেখে ব্রিটিশরা এর নাম দেন স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। বঙ্গোপসাগর থেকে উৎপন্ন হওয়া দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মেঘালয়ের খাসি পাহাড়ের দক্ষিণের অংশের খাঁড়া ঢালগুলিতে বাধা পেয়ে উপরে উঠে যায়। এর ফলে এই উষ্ণ আর্দ্রতাপূর্ণ বায়ু দ্রুত বৃদ্ধি পায় ও শীতল হয়। আর ঠিক সেই কারণেই মেঘালয়ের মসিনরাম ও চেরাপুঞ্জির দক্ষিণ অংশে ভারী বৃষ্টিপাত ঘটে। অতীতে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিময় অঞ্চল হিসাবে চেরাপুঞ্জির নাম থাকলেও বর্তমানে সেই স্থান অধিকার করেছে মেঘালয়ের মসিনরাম। আর যেখানে এত পরিমাণ বৃষ্টিপাত হয় সেখানে ঝর্ণাগুলির কথা একবার ভেবে দেখুন। মেঘালয়ের উত্তরে এবং উত্তর পূর্বে রয়েছে আসাম, আর দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমে রয়েছে বাংলাদেশ। একটি সময় এই মেঘালয় ছিল আসামেরই অংশ। 21শে জানুয়ারি 1972 সালে আসামের দুটি জেলা সংযুক্ত খাসি ও জয়ন্তিয়া আর গারো পাহাড় নিয়ে গঠিত হয় মেঘালয় রাজ্যের। এই মেঘালয়ের 3টি পাহাড় খাসি, জয়ন্তিয়া ও গারোর প্রত্যেকটিতেই রয়েছে অজস্র দ্রষ্টব্য। এইবারের মেঘালয় ভ্রমণে খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের বিভিন্ন জায়গাগুলি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। শুরু করছি পূর্ব খাসি পাহাড় থেকে, তারপর জয়ন্তিয়া হয়ে আমরা চলে যাব পশ্চিম খাসি পাহাড়ে। থাকছে এই ভ্রমণ সংক্রান্ত হোটেল, যাতায়াত, খরচ, খাওয়া দাওয়া ও অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে আমি মেঘালয়কে দেখব বলে বেরিয়ে পড়লাম। তবে এবছর এখনও বেশ ভালো বৃষ্টি হচ্ছে। গতকালের বিকাল 4:05 12345 সরাইঘাট এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের আগেই দুরন্ত গতিতে ছুটছে গুয়াহাটির উদ্দেশ্যে। ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত এই হল নরনারায়ণ সেতু। নির্ধারিত সময় সকাল 9:35 কয়েক মিনিট আগেই আমাদের ট্রেন গুয়াহাটি স্টেশনে পৌঁছে দিল। মেঘালয়ের আশেপাশে ভ্রমণের জন্য স্টেশন চত্বরেও গাড়ি আপনারা পেয়ে যাবেন। আবার পল্টন বাজারের দিক থেকেও গাড়ির ব্যবস্থা আছে। চাইলে শেয়ারে জনপ্রতি 500 টাকা দিয়ে আপনারা শিলং চলে যেতে পারেন। আবার এখান থেকেও পুরো ভ্রমণের জন্য দরদাম করে একটি গাড়ি বুকিং করে নেওয়া যায়। আচ্ছা, নূরদার কথা আপনাদের বলে দিই। নূরদা আমাদের এইবারে মেঘালয়ের চালক। নূরদা আমাদের পুরো মেঘালয়টাকে ঘুরিয়ে দেখাবে। আমাদের এবারে মানে মেঘালয়ের অনেকগুলো জায়গা আমরা রেখেছি, তো সেই জন্য মানে নূরদার সাথে আমি এর আগেও ঘুরেছি। ভালো মানুষ, আপনারা নূরদার সাথে ঘুরতে পারেন, অথবা আপনারা নিজেরাও এখানে এসে গাড়ি দরদাম করে বুকিং করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম আপনাদের ভালো মনে হয় সেটা করবেন। আমি খরচটা আপনাদের বলে দিই। এখানে আমরা তো অনেকগুলো জায়গা রেখেছি প্রতিদিনই, কারণ এটা আমাদের যেমন ঘোরা তো আছেই, ভ্রমণ আছে, তার সাথে এটা আমাদের কাজ। তাই আমরা চেষ্টা করছি যে যতগুলো বেশি জায়গা আপনাদেরকে দেখাতে পারি। তারপর আপনারা নির্বাচন করে নেবেন যে কোন জায়গাগুলো যাবেন আর কোন জায়গাগুলো বাদ দেবেন। তা খরচ হচ্ছে দিন প্রতি 4 থেকে 4,500 টাকার মতন খরচ পড়বে। গাড়িটাতে এসিও আছে, তো আপনারা এসিও ব্যবহার করে নিতে পারবেন, সেটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার না। সবুজে মোড়া আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। দূরত্ব প্রায় 96 কিলোমিটার। এই রাস্তার প্রথমের দিকের
প্রায় 10 কিলোমিটার পথ। বাম দিকে আসাম আর ডান দিকে মেঘালয়। মেঘালয়ের আনারস দারুণ বিখ্যাত, যেমন সুস্বাদু তেমনই সুন্দর এর গন্ধ। 50 টাকা দিয়ে আমরা একটি আনারস কিনে নিলাম আর পাশের সর্দারজি ধাবা থেকে দুপুরের খাবারও খেয়ে নিলাম। এখন আমাদের গন্তব্য উমিয়াম লেক। এই এখন যাচ্ছি উমিয়াম লেকে। পরিবেশটা খুব সুন্দর আর এখানে জায়গায় জায়গায় সব পয়েন্ট করা আছে। ওই দেখুন ওইখানে একটা, আপনারা চাইলে ওইখান থেকেও লেকটা দেখতে পারেন। অপূর্ব সুন্দর, মানে এর ওয়েদারটা এমন, মেঘালয়ের ওয়েদারটা এমন হয়ে গেছে মানে ভাবা যাচ্ছে না কখনো, মানে কেমন হচ্ছে ধরুন এখানে বৃষ্টি হচ্ছে, কিছুটা দূরে গিয়ে দেখছি ওখানটায় শুকনো। আচ্ছা টিকিট বলি, উমিয়াম লেকের টিকিট হচ্ছে 75 টাকা, ওর সাথে গাড়ির পার্কিং আছে এক একজনের। যদি 4 জন থাকেন তাহলে 300 টাকা নিয়ে নেবে। এখানে সব জায়গায় পার্কিংটা বেশ ভালো আছে। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার পথে অন্যতম দ্রষ্টব্য হলো এই উমিয়াম লেক। রাজধানী শিলং এখান থেকে খুব কাছেই, মাত্র 16 কিলোমিটার। 60-এর দশকের শুরুর দিকে আসাম স্টেট ইলেকট্রিসিটি বোর্ড উমিয়াম নদীর ওপর বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য এই বাঁধটির নির্মাণ করেছিলেন। 225 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত, আর এই বিশাল ব্যাপ্তির জন্যই একে বলা হয় বড়া পানি। এই লেকটিতে বোটিংও করা যায়। 5 মিনিটের জন্য বোটিংয়ের খরচ 3 জনের 600 টাকা, আর বড় অ্যানাকন্ডা বোটে বোটিংয়ের খরচ 10 জনের জন্য 1500 টাকা। উমিয়াম লেক থেকে 27 কিলোমিটার দূরে শিলংয়ের সবথেকে উঁচু জায়গা শিলং পিক। 6449 ফুট উচ্চতা থেকে পাখির চোখে শিলং শহরকে দেখার এটাই সেরা জায়গা। সকাল 9টা থেকে বিকাল 3:30 পর্যন্ত এই জায়গাটি খোলা থাকে। টিকিট মাত্র 30 টাকা। প্রতি বুধবার এই জায়গাটি পর্যটকদের জন্য বন্ধ থাকে। এই শিলং পিক থেকে মাত্র 8 কিলোমিটার দূরে আরও একটি সুন্দর দ্রষ্টব্য দেখে নেওয়া যায়, যার নাম এলিফ্যান্ট ফলস। এই যাচ্ছি এলিফ্যান্ট ফলস দেখতে। ভেবেছিলাম কি যে ঝর্ণাটা হয়তো দেখতে পাবো না, কারণ সন্ধে হয়ে গেছে। সন্ধে মানে এখানে তো ঝপ করে সন্ধে নেমে যায়। এখন বাজে হচ্ছে 4:40, 45 এখনো হয়নি, এইসব লেখা আছে। আচ্ছা 100 টাকা করে টিকিট নিল, আর এখানে বেশ কিছুটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে নামতে হবে। ওই টিকিটের মধ্যেই পার্কিং আলাদা করে, আর পার্কিং এর জন্য কিছু নেই। ওয়াও কি সুন্দর সবাই সেজে ফটো তুলছে। এই যে ঝর্ণাটা আছে না, এই ঝর্ণাটা 3টে স্টেপ আছে। 3টে স্টেপে এই ঝর্ণাটা নেমে গেছে নিচে, উপর থেকে নিচে ধাপে ধাপে। তা খাসি ভাষায় এই ঝর্ণার নাম হচ্ছে সাইদ লাই পাতেন, যার মানে হচ্ছে 3টি ধাপে নেমে যাওয়া কোনো ঝর্ণা। কিন্তু যখন ব্রিটিশরা এখানে আসে, তারা এই ঝর্ণার নাম দিয়েছিল এলিফ্যান্ট ফলস, কারণ এখানে একটা পাথর ছিল যেটা দেখতে হচ্ছে হাতির মতো। সেই জন্য ওরা নামটা দিয়েছিল এলিফ্যান্ট ফলস। কিন্তু সেই পাথরটা 1897 সালে যে ভূমিকম্প হয় তাতে সেটা ভেঙে যায়, কিন্তু সেই নাম এখনো চলে আসছে। ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে, কি ভালো লাগছে। এলিফ্যান্ট ফলস দেখে আমরা চলে আসি 11 কিলোমিটার দূরে শিলংয়ের প্রাণকেন্দ্র পুলিশ বাজারের দিকে। পুলিশ বাজারের পাশেই হাঁটা পথের দূরত্বে একটি অপূর্ব সুন্দর লেক আছে। 1892 সালে ব্রিটিশ চিফ অফিসার স্যার উইলিয়াম ওয়ার্ড এর নির্মাণ করেছিলেন। তার নামেই এই জলাশয়ের নাম হয় ওয়ার্ডস লেক। এইখানের প্রবেশ মূল্য বড়দের 20 টাকা আর ছোটদের ও বয়স্কদের 10 টাকা। সকাল 8:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত এই লেক খোলা থাকে। এই হলো শিলংয়ের পুলিশ বাজার। চারিদিকে অজস্র হোটেল, রেস্টুরেন্ট আর কেনাকাটার দোকান। বেশ কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করে আমরা পা বাড়ালাম আমাদের হোটেলের দিকে। এই হোটেলটাতে আছি। আচ্ছা এই লোকেশন হচ্ছে এখানে উমফেন নাই বলে একটা জায়গা আছে, সেখানে আমার ভ্রমণ পথ অনুযায়ী কালকে আমি এই পথ দিয়ে যাব। তা সেই অনুযায়ী এই রাস্তাটা ঠিক, এদিক দিয়ে যাব, তাই আমি বললাম একটু এগিয়ে নাও গাড়িটাকে। আর পুলিশ বাজার এখান থেকে 12 কিলোমিটার। যে হোটেলেই থাকবেন সুন্দরভাবে সবকিছু জেনে যাচাই করে গুগলস রিভিউ দেখে নেবেন,
দেখে তারপর বুকিং করবেন। এই হোটেলের নাম হচ্ছে হিলস ভিউ, হোটেল হিলস ভিউ। আর এটা হচ্ছে উমফের নাই, জোয়াই রোডে এটা পড়ছে। ভাড়া 2000 টাকা বলেছিল, তা আমি 1600 টাকায় এই রুমটা নিয়েছি। এবার আপনারা জানেন যে অফ সিজনে রেট একটু ওঠানামা করে, আর যেহেতু এটা একটু মানে শহর থেকে একটু ছেড়ে, তাই একটু রুমটা এত ভালো পাওয়া গিয়েছে। খাবারেরও এখানে ব্যবস্থা আছে, উপরে রেস্টুরেন্ট আছে। মেনু চেক করলাম, মেনু ঠিকঠাক, রেটও একদম যে তা নয়, ঠিকঠাক রেট আছে। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিক মেঘে ঢাকা, হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এই আবহাওয়া একটু অন্য রকম সুন্দর লাগলো। শিলং থেকে খানিকটা দূরে জায়গাটিতে ঘর বাড়ি দোকানপাটের সাথে বেশ শান্তিও রয়েছে। এই রাস্তা দিয়েই জোয়াই যেতে হয়। আমরা আর দেরি না করে বৃষ্টি আর মেঘকে সঙ্গী করে বেরিয়ে পড়লাম লাইতলুম আর নংজরং গ্রামের দিকে। সেই রাস্তাটি আবার আলাদা। আমার হোটেল থেকে লাইতলুম মাত্র 12 কিলোমিটার, ওই 30 মিনিটের মতন সময় লাগবে। এখন লাইতলুম ক্যানিয়নে এসেছি। আবহাওয়াটা দেখুন না চারদিকের। এই দিকটা দিয়ে এলাম, আর এই দিকটায় হচ্ছে ক্যানিয়ন। কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মানে সাদা মেঘ হয়ে আছে, আর বেশ মানে খুব স্লিপারি জায়গাটা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। মানে আমি বুঝতেই পারছি না যে ক্যানিয়নটা কোন দিকে, মানে সেটাও দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে। লাইতলুম থেকে আমরা রওনা হলাম নংজরংয়ের দিকে। দূরত্ব 31 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিটের মতো। এই নংজরংয়ে আসার জন্য পর্যটকদের ভিড় হয় মাঝ রাত থেকে, মেঘের উপর দাঁড়িয়ে অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখার জন্য। তার জন্য সবথেকে ভালো সময় অক্টোবর থেকে মার্চ মাস। অসংখ্য হোমস্টেও এখানে আছে, তাই আপনারা চাইলে এখানে একটা দিন রাত্রিবাসও করতে পারেন। এই নংজরংয়ের পার্কিংয়ে একটি খাবারের দোকানও আছে, যেখান থেকে শুকনো খাবার সহ ম্যাগিও পাওয়া যায়। এই নংজরংয়ে এসে এখান থেকে সূর্যোদয় দেখে বা চারপাশ দেখে আবার ফিরে যেতে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতন সময় লাগবে। আবহাওয়া মেঘলা থাকার জন্য খুব ভালো করে আমরা জায়গাটিকে বুঝতে পারলাম না। নিচে 2টি নদীও বয়ে যাচ্ছে, কিন্তু তার আওয়াজ শোনা গেলেও তাদেরকে দেখা যাচ্ছে না। একটু মেঘ সরতেই আমরা বুঝতে পারলাম জায়গাটি আবহাওয়া ভালো থাকলে ঠিক কতটা সুন্দর লাগবে। আমরা রওনা হলাম পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের ফিফি বা ফেফে ঝর্ণা দেখতে। এখান থেকে রাস্তা অনেকটাই উল্টো পথে কিছুটা আসছে, তাই 106 কিলোমিটার পথ আমাদেরকে যেতে হবে। এতে সময় লাগবে 3.5 ঘন্টার মতো। শিলং থেকে সরাসরি এলে 40 মিনিটের মতন সময় কম লাগবে। এদিকের আবহাওয়া আবার এখন বেশ সুন্দর। রাস্তার ধারের একটি ধাবা থেকে আমরা সেদিনে দুপুরের খাবার খেয়ে নিলাম। দাম এক থালি 150 টাকা আর চিকেন থালি 200 টাকা। মেঘালয়ের সর্বত্রই খাবারের দাম একই রকম, আর আমাদের এই পুরো ভ্রমণ পথে হোমস্টে আর খাবারের জায়গার কোথাও কোনো অভাব পাইনি। ফিফি ঝর্ণা থেকে কিছুটা আগে একটি সুন্দর ভিউ পয়েন্ট আসে, যার নাম মুকিন্টোর। যদিও আবহাওয়া আবার মেঘলা হতে শুরু করেছে, কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে সেই দৃশ্য বড় ভালো লাগছে। বেলা বেশি না হলেও একে মেঘলা আকাশ, তার মধ্যে ফিফি ঝর্ণা দেখতে হলে আমাদেরকে কিছুটা ট্রেকও করতে হবে। তাই এই সন্ধ্যাবেলায় আমরা ঠিক করলাম এখানেরই একটি হোমস্টেতে আজকে থেকে যাই। আগামীকাল সকালে ফিফি ঝর্ণা দেখে আমরা চলে যাব ডাউকির দিকে। আজকে আমরা রাত্রিবাস করছি ঠিক যেখান থেকে ফিফি ঝর্ণার ট্রেকিং শুরু হয়। এই হোটেলটির নাম প্যারাডাইস অ্যাডভেঞ্চার ক্যাম্প অ্যান্ড রেস্টুরেন্ট। বিভিন্ন রকমের রুম আর ক্যাম্পের ব্যবস্থা এখানে আছে। বেশ ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আমি ছিলাম সবথেকে কম ভাড়ার একটি রুমে, খরচ দিনপ্রতি 1800 টাকা। তবে এখানে 2500 ও 3500রও বেশ সুন্দর কয়েকটি রুম আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে এই জায়গাটিকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম।
এই ছোট্ট নদীটিকে পার করেই আমাদের ঝর্ণার দিকে হাঁটা শুরু করতে হবে। এত সকাল বলে মাঝির দেখা পেলাম না, তাই আমাদের চালক নূরদাই নৌকা চালিয়ে নদী পার করিয়ে দিলেন। প্রথমে ঝর্ণাটিকে দেখার জন্য 15-20 মিনিটের মতো সমান রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। তারপর আরও মিনিট 10 হেঁটে পৌঁছাতে হবে ফিফি ঝর্ণার একেবারে উপরে। এই পর্যন্ত খুব সহজেই আমরা চলে এলাম। তবে এই ঝর্ণার একেবারে নিচে পৌঁছাতে হলে আপনাকে আরও মিনিট 20 ট্রেক করতে হবে। ঝর্ণার প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। আর এই নিচের দিকের কিছুটা রাস্তা একটু কষ্টকর, তবে একেবারে নিচ থেকে যে দৃশ্য আমরা দেখেছিলাম তা সারা জীবন আমাদের মনে থাকবে। ফিফি ঝর্ণা থেকে আমরা রওনা হলাম মলিননং গ্রামের উদ্দেশ্যে। দূরত্ব 72 কিলোমিটার। যাবার পথে আমরা আরও বেশ কয়েকটি জায়গা দেখে নেব। প্রথমেই যাচ্ছি ক্রাংসুরি ঝর্ণা দেখতে। দূরত্ব খুব বেশি নয়, মাত্র 13 কিলোমিটার। সিঁড়ি দিয়ে বেশ কিছুটা নেমে এই ঝর্ণাটি দেখতে হবে, তবে সেই রাস্তা খুব একটা কষ্টকর নয়। টিকিট বড়দের 50 টাকা আর ছোটদের 30 টাকা। এছাড়া এখানে একটি ন্যাচারাল সুইমিং পুলও আছে, যেখানে স্নানও করা যায়। এই ক্রাংসুরি যে জলপ্রপাত আছে তার পার্কিং লটে খাবারের দোকানে আমরা খাবার অর্ডার করেই গিয়েছিলাম। এখানে অনেকগুলো দোকান আছে, এইখানে প্রায় 10-12টা দোকান আপনারা পেয়ে যাবেন। আমরা বলে গিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি দিয়ে দেয়। তো এখানে মাছ, মাংস আর এমনি মানে ননভেজ ছাড়াও আপনারা ভেজও পেয়ে যাবেন। তো ভেজের রেট হচ্ছে ভাতের 130 টাকা যদি নিরামিষ খান, আর যদি মাছ খান তাহলে 180 টাকা, আর যদি চিকেন খান তাহলে 170 টাকা। চিকেনের দামটা কম। এবার মাছের যেটা দিয়েছে সেটা হচ্ছে এই অর্ধেক মাছ দিয়েছে, কিন্তু লোকাল অনেক কিছু খাবার দিয়েছে। এখানে ডাল আছে, বাঁধাকপি আছে, এখানে আলু ভাজা আছে। এটা একটা কিসের তরকারি দিয়েছে এখন বুঝতে পারছি না। এখানে আলু ভাজা আছে আর ব্যাম্বু শুটের একটা এইখানে আচার দিয়েছে। ওই যে রওনা হলাম জোয়াই ডাউকির রাস্তা ধরে স্নন পেডেং এর উদ্দেশ্যে। দূরত্ব 33 কিলোমিটার। ঘন্টা খানেকের মতন সময় লাগলো স্নন পেডেং পৌঁছাতে। মেঘালয়ের অন্যান্য সব জায়গাগুলির মতোই এই যাত্রাপথও অপূর্ব সুন্দর। স্নন পেডেং এর টিকিট মূল্য জনপ্রতি 50 টাকা আর পার্কিং 50 টাকা। পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের সবুজে ঢাকা দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটি গ্রাম এই স্নন পেডেং। আর এর অন্যতম আকর্ষণ হলো এই উমনট নদী, যেটি ভারতবর্ষ হয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হচ্ছে। অত্যন্ত স্বচ্ছ হওয়ায় এই নদীকে ভারতের সবথেকে স্বচ্ছ নদী বলে মনে করা হয়। শীতকালে এই নদীতে জল কম থাকার কারণে একেবারে স্ফটিকের মতো স্বচ্ছ দেখায়। স্নন পেডেংয়ে থাকার জন্য অসংখ্য হোমস্টে আর ক্যাম্পের সুব্যবস্থা রয়েছে। স্নন পেডেং থেকে আমরা রওনা হলাম মাত্র 5 কিলোমিটার দূরে ডাউকি গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামের নাম থেকেই উমনট নদীকে অনেকে ডাউকি নদীও বলে থাকেন। পাশেই ভারত ও বাংলাদেশের তামাবিল পোস্ট। আমাদের এখানে শিলং আর বাংলাদেশের সিলেট থেকে এখানে নিয়মিত বাসও চলাচল করে। এই কারণে দুই দেশের পর্যটকদেরই এখানে দেখা যায়। 800 টাকা দিয়ে 3টি করে পর্যটকদের একটি বোটে 45 মিনিটের বোটিংও করানো হয়। তবে যেহেতু এখন বর্ষাকাল, নদীর জল এখন তেমন স্বচ্ছও নেই, আর সন্ধ্যা হয়ে যাওয়ায় আমরা আজকে আর বোটিং করলাম না। ডাউকি থেকে কিছুটা যাওয়ার পরেই আমরা পশ্চিম জয়ন্তিয়াকে ছেড়ে আবার প্রবেশ করলাম মেঘালয়ের পূর্ব খাসি পাহাড়েই। মলিননং গ্রামে যাওয়ার পথেই পড়ল একটি অপূর্ব ঝর্ণা, যার নাম বোরহিল ঝর্ণা। এই বর্ষায় তার রূপ দেখার মতো। ডাউকি থেকে মলিননং গ্রাম পৌঁছাতে প্রায় ঘন্টা খানেকের মতন সময় লাগলো। এই আয়না বিছানাতে 3 জন আরামসে। আচ্ছা, এর ভাড়া হচ্ছে এইটা 1500 টাকা। নিচে আর একটা রুম দেখাচ্ছিল, সেটা হচ্ছে 1000 টাকা। এখানে না এইখানটা বেশ ডেভেলপ জায়গা। আপনারা এখানে আরো অনেক হোটেল আছে,
আপনাদের যেটা যেখান থেকে সুবিধা হবে আপনারা নিজেদের মতন বুকিং করতে পারেন, কোনো অসুবিধা নেই, যেখানেই থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর এখানকার যোগাযোগ নম্বর আমি দিয়ে দেবো। এখান থেকে রিভাইয়ের যে রুট ব্রিজ, লিভিং রুট যে ব্রিজটা, সেটা ধরুন 20 মিনিটের মতন হাঁটা পথ। সকালবেলায় মলিনং গ্রামটিকে দেখার জন্য হাঁটতে বেরোলাম। পূর্ব খাসি পাহাড়ের সবুজে মোড়া এই গ্রামটিতে মাত্র 900টি খাসি জনজাতির মানুষেরা বসবাস করেন, যাদের মধ্যে বেশিরভাগই খ্রিস্টধর্মী। এই গ্রাম থেকে খানিকটা দূরেই রয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ জলাভূমি। এত পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো গ্রাম হতে পারে সেটি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সকাল থেকেই এখানের মানুষেরা গ্রামটিকে স্বচ্ছ রাখার কাজে লেগে পড়েন। এই গ্রামের কোথাও এতটুকু নোংরা আমার চোখে পড়ল না। কৃষিকাজ আর সুপারি চাষ এখানকার মানুষদের প্রধান জীবিকা। এখানে মায়ের সম্পত্তির অধিকার পান পরিবারের ছোট মেয়ে, আর তিনি মায়ের পদবীকেই নিজের পদবীও করে রাখেন। ধূমপান ও প্লাস্টিকের ব্যবহার এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। জায়গায় জায়গায় কিছুটা ছাড়া ছাড়াই এখানে ডাস্টবিনের দেখা মেলে। এর সাথে 2টি গাছ বাড়িও এখানে দেখা যায়। এই গ্রামটিকে 2003 সালে দি ট্রাভেল ম্যাগাজিন ডিসকভার ইন্ডিয়া এশিয়ার মধ্যে আর 2005 সালে ভারতের মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের তকমা দিয়েছে। ব্যাগপত্র গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। যাত্রাপথে আমার হোমস্টে থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রিভাই রুট ব্রিজকে আমরা দেখে নেব। এইখানে পার্কিং 30 টাকা আর প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। প্রথমবারের জন্য এমন একটি অসামান্য ব্রিজ দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এই হলো রিভাই সিঙ্গেল রুট ব্রিজ বা শিকড় দিয়ে নির্মিত একতলা সেতু। এক গ্রাম থেকে অন্য গ্রামে নদী পার করার জন্য এইগুলিকে ব্যবহার করা হয়। এমন একটি ব্রিজ নির্মাণে সময় লাগে প্রায় 25 থেকে 30 বছরের মতো। এই ব্রিজগুলির গড় আয়ু প্রায় 500 বছরের মতো। ফিকাস এলাস্টিকা বা রবার গাছের শিকড় দিয়ে এই সেতুগুলির নির্মাণ করা হয়। প্রথমে সূক্ষ্ম সূক্ষ্ম শিকড়গুলিকে দড়ি ও বাঁশের সাহায্যে রক্ষণাবেক্ষণের মাধ্যমে বছরের পর বছর ধরে মোটা ও সোজা দড়ির মতন আকার দেওয়া হয়। তারপর ধীরে ধীরে এমন ব্রিজের নির্মাণ করা হয়। এই ব্রিজগুলি একদিকে যেমন মাটির ক্ষয় রোধ করে, তেমনি প্রকৃতিকেও সবুজ রাখতে সহায়তা করে। সাথে বিভিন্ন প্রাণীদের আবাসস্থলও হলো এই সেতুগুলি। খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের মানুষদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে এই ব্রিজগুলি জড়িয়ে রয়েছে বছরের পর বছর ধরে। রিভাইয়ের শিকড় সেতু দেখে আজকে চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা একটি অন্য রকম জায়গায় যাচ্ছি, মেঘালয়ের দুঃসাহসিক ব্যাম্বু ট্রেক করতে, যেখানে রয়েছে পাথরের রাজা ও রানী। জায়গাটির নাম ওয়াখেন গ্রাম। দূরত্ব এখান থেকে 55 কিলোমিটার। মেঘে ঢাকা পথ দিয়ে প্রথমে আমরা এসে পৌঁছালাম পোমলুমে। এখান থেকেই বাম দিকের রাস্তাটি সোজা চলে যায় 15 কিলোমিটার দূরের ওয়াখেন গ্রামে। পোমলুমের একটি স্থানীয় দোকানে আমরা আজকে দুপুরের খাবার খেয়ে নিলাম। তো এখানে খাবারে দিয়েছে ভাত, চিকেন, একটা চাটনি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর এখানে না ওরা শাক দেখছি কাঁচাই খাচ্ছে। এবার এই যে শাকটা আছে এইটা থানকুনি পাতার মতন আমার লাগছে দেখতে, কিন্তু এটা যে থানকুনি পাতা না কি সেটা মানে একটু বুঝতে হবে আমাকে, খেলে বোঝা যাবে। হ্যাঁ, থানকুনি পাতা। তো এনারা দেখছি ভাত খাচ্ছে, ভাতের সাথে সাথে থানকুনি পাতাটাও খাচ্ছে। আর এই একটা শাক দিয়েছে, এই শাকটা আমি জানি না এই শাকটা কি আছে। এই শাকটা আমি একটু খেয়ে দেখি। এটা না একটু তেতো 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 লাগছে। তো এই পুরোটা নিয়েছে 80 টাকা, আর এইটা হচ্ছে 10 টাকা করে চা। আপনারা যদি মনে করেন তাহলে আপনারা পর্ক খেতে পারেন, পর্কের অপশন আছে, ওই একই প্রাইস। ওয়াকেন থেকে আমাদের ট্রেক শুরু হলো। দূরত্ব 3 কিলোমিটার।
যাওয়া ও আসা নিয়ে প্রায় ঘন্টা 4 মতন আমাদের সময় লাগবে। এইখানে পার্কিং 50 টাকা আর প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা। এই পথে আমাদেরকে প্রথমে উতরাই, তারপর চড়াই করতে হবে। আমাদের ট্রেক করে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যেতে হবে। মাঝ দিয়ে বয়ে চলেছে দুরন্ত একটি নদী, যার নাম ওয়ারিউ। শরীর ঠিক থাকলে আর ইচ্ছা শক্তিতে ভর দিয়ে এই পথে যেতে পারবেন। কিছুটা ছাড়া ছাড়া শুকনো খাবার ও পানীয়ের দোকানও এখানে যথেষ্ট রয়েছে। নদী পার করার পরেই সেই অদ্ভুত রোমাঞ্চে ভরা দুঃসাহসিক বাঁশ দিয়ে নির্মিত যাত্রাপথে শুরু হলো। এত অপূর্ব এই যাত্রাপথ যে আমি প্রথম দেখায় বাকরুদ্ধ হয়ে পড়লাম। আমার ডান দিকে অঝরে ঝরে পড়ছে অসংখ্য জলপ্রপাত, আর বাম দিকে একটি দুরন্ত নদী ছুটে চলেছে, আর আমি সামনে এগিয়ে চলেছি পাথরের রাজাকে দেখতে। এই সেতুর নিচে কিছুটা ছাড়া ছাড়াই হয় সিমেন্টের নয়তো লোহার পিলার দেওয়া আছে। যেখানে গভীর খাদ রয়েছে সেখানে আবার বাঁশের সেতুকে লোহার মজবুত তার দিয়ে ঝোলানো হয়েছে। তবে এই যাত্রাপথ এমনভাবেই তৈরি করা হয়েছে, খুব ভালো করে না দেখলে সেগুলি চোখেই পড়বে না। লোকশ্রুতি অনুযায়ী এই পথের একদম শেষে রয়েছেন পাথরের রাজা ও রানী ইউ মরিং খাং ও রানী থিয়াং। শোনা যায় রাজার সাথে একবার দুর্ধর্ষ মাও পিতরের সঙ্গে যুদ্ধ হয়, যাতে মাও পিতর মারা গেলেও মরিং খাংয়ের একটি হাত কাটা পড়ে। তবে রাজা রানী আজও একই সাথে পাশাপাশি সেখানে আছেন বলে মনে করা হয়। এছাড়া বলা হয় যে মেঘালয়ের এই পাথরটিই হলো সবথেকে বড় সিঙ্গেল স্টোন। আর একটুখানি এই পাথরটাই, এদিকে গভীর খাদ। বাঁশগুলোকে সব দেখুন কিভাবে রেখেছে। ওয়াকেন গ্রাম থেকে আমরা রওনা হলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। দূরত্ব 52 কিলোমিটার, ঘন্টা 2 মতন সময় লাগবে। আপনারা যদি এই ব্যাম্বু ট্রেকটি না করেন সেক্ষেত্রে সেই সময়ে চেরাপুঞ্জির বেশ কয়েকটি দ্রষ্টব্য আপনারা ঘুরে দেখে নিতে পারবেন। চেরাপুঞ্জিতে 7 সিস্টার ওয়াটারফলসের খুব কাছেই একটি হোমস্টেতে আমরা ছিলাম, নাম MK7 হোমস্টে। পরপর 2টি দিন আমরা এখানেই রাত্রিবাস করেছিলাম। গরম জল, খাওয়া দাওয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের কোনো অসুবিধা হয়নি। ভাড়া পড়েছিল দিনপ্রতি 1700 টাকা। আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ ভালো বৃষ্টি পড়ছে। আমার হোমস্টে থেকে মজমাই গুহা আর 7 সিস্টার জলপ্রপাত দুইয়েরই দূরত্ব একই, মাত্র 3 কিলোমিটার। বৃষ্টি হওয়ার কারণে আমরা প্রথমে মজমাই গুহা দেখতে বেরোলাম। এই গুহাতে টিকিটের মূল্য বড়দের 30 টাকা আর শিশুদের 10 টাকা। সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এই গুহা পর্যটকদের জন্য খোলা থাকে। গুহার দৈর্ঘ্য মাত্র 150 মিটার। একদিক দিয়ে প্রবেশ আর অপর দিক দিয়ে বাহির করানো হয়। কেবলমাত্র প্রবেশের কাছে একটি জায়গা অনেকটা সংকীর্ণ, এর পরের অংশতে আবার ঠিকঠাকভাবে চলাফেরা করা যায়। বছরের পর বছর ধরে পাথরের মধ্যে সঞ্চিত খনিজ ঝরে ঝরে গুহার উপরে ও নিচের বিভিন্ন অংশে সঞ্চিত হচ্ছে। উপরের অংশকে বলা হয় স্ট্যালাকটাইট আর নিচের অংশকে বলা হয় স্ট্যালাগমাইট। এছাড়া গুহার মধ্যে সামুদ্রিক প্রাণীর জীবাশ্মও দেখা যায়। এই জীবাশ্মগুলি থেকেই বোঝা যায় যে এই সব অঞ্চল একটি সময় সমুদ্রের গভীরে অবস্থিত ছিল। মজমাই গুহা দেখে আমরা রওনা হলাম 7 সিস্টার ওয়াটারফলসের উদ্দেশ্যে। বর্ষায় মেঘালয়ে আসার অন্যতম কারণ এই নওয়া সিঙ্গিথিয়াং জলপ্রপাত বা 7 সিস্টার ওয়াটারফল। উত্তর পূর্ব ভারতের অপূর্ব সুন্দর 7টি রাজ্যের নামেই এই ঝর্ণার নাম হয়েছে 7 সিস্টার ওয়াটারফল। এই ঝর্ণার উচ্চতা 1033 ফুট আর চওড়ায় 230 ফুট। তবে এই বর্ষায় এটি আর 7 সিস্টার নেই, এর সংখ্যা এখন দ্বিগুণ হয়ে গিয়েছে। আবহাওয়া পরিষ্কার থাকলে দূরে বাংলাদেশের প্রান্তরগুলিও দেখা যায়।
সূর্যোদয় আর সূর্যাস্তের সময় সূর্যের আলোর প্রতিফলন এই ঝর্ণার রঙে মিশে এক অপূর্ব সুন্দর দৃশ্যের সৃষ্টি করে। আমি এখন সেভেন সিস্টার ওয়াটারফলের সামনে এক জায়গায় ব্রেকফাস্ট করতে এসেছি। তা আমি এমনি ব্রেড অমলেট আর ম্যাগি অর্ডার করেছিলাম। তো আমি ওনাদেরকে বললাম আপনাদের কাছে লোকাল কিছু খাবার আছে, তো লোকাল খাবার একটু দেন না। তো লোকাল খাবার দিয়েছে, দেখুন কি আমাকে দিয়েছে স্টিকি রাইস, আর এই হচ্ছে পুসলা এটার নাম। এটা অনেকটা পিঠের মতো, আর এটা হচ্ছে যেমন আমরা ছাঁচের পিঠে খাই নর্মাল গুড় দিয়ে শীতকালে, তো সেটা এটার নাম হচ্ছে পুসলা। এই যেটা এটার নাম হচ্ছে পুথারু, আর এটা হচ্ছে স্টিকি রাইস। এটা না একদম পুরো চুইং গামের মতন দেখুন আটকে যাচ্ছে। এটা আমি খেলাম, এর মধ্যে না অনেকটা ওই ধান আর কর্পূরের যে গন্ধটা হয় সেটা আছে, দেখুন হাতে আটকে যাচ্ছে। এই সমস্ত খাবারগুলো না ছিল হচ্ছে কলা পাতায় মুড়ে রেখে দিয়েছিল এখানে। তো এইটার দাম 20 টাকা, এইটা 15 টাকা, এটা 15 টাকা। তো আপনাদের যদি লোকাল খাবার খেতে হয় তাহলে আপনারা খেতে পারেন। এইটা একটু মিষ্টি, বাদ বাকিগুলোর কিন্তু সেরকম কোনো স্বাদ নেই, শুধু খাবারটা আপনাকে অনুভব করতে হবে যে খাবারটা কেমন সুন্দর। আমরা রওনা হলাম এখান থেকে মাত্র 13 কিলোমিটার দূরে ভারতবর্ষের 7ম উচ্চতম ঝর্ণাটিকে দেখতে, যার নাম কিনরেম ঝর্ণা। এই ঝর্ণার উচ্চতা 1001 ফুট। থাংখারাং পার্কে এই ঝর্ণাটি অবস্থিত। আপনারা চাইলে ঝর্ণাটিকে একদম তলদেশ থেকে অথবা থাংখারাং পার্কে একেবারে উপর থেকেও দেখে নিতে পারেন। টিকিট জনপ্রতি 20 টাকা। এবার আমরা উল্টো পথে রওনা হলাম চেরাপুঞ্জির আরও একটি সুন্দর ঝর্ণা দেখতে, যার নাম নোকালিকাই ঝর্ণা। দূরত্ব 23 কিলোমিটার, ঘন্টা খানেকের মতো আমাদের সময় লাগবে। যাত্রাপথে আমার হোটেলের পাশের এই গোলাকার বাড়িটি হলো ভারতের বায়ুমণ্ডল ও আবহাওয়া সম্বন্ধীয় বিজ্ঞান বিভাগ। আজকে আমরা ভেবেছিলাম গার্ডেন অব কেভসটি দেখে নেব, কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য আজ সেটি বন্ধ আছে। নৌকালিকাই ঝর্ণাতে পৌঁছানোর জন্য আমাদের অপূর্ব নৌকালিকাই গ্রামের মধ্যে দিয়ে যেতে হলো। এই গ্রামটিও দারুণ সুন্দর। নৌকালিকাই ঝর্ণার টিকিট জনপ্রতি 50 টাকা, আর বেশ কিছু কেনাকাটার দোকান এখানে আছে। এই ঝর্ণাটি 4065 ফুট উচ্চতা থেকে 1115 ফুট উচ্চতায় সরাসরি ঝাঁপিয়ে পড়ছে। ভারতবর্ষের এমন ঝর্ণাগুলির মধ্যে এটি উচ্চতম ঝর্ণা। লোকশ্রুতি অনুযায়ী এই গ্রামের বাসিন্দা লিকাই তার কন্যা সন্তানটিকে খুব ভালোবাসতেন, কিন্তু পুনর্বিবাহের পর তার স্বামীর সেটি সহ্য হয় না। রাগের বশে একদিন সেই শিশুটিকেই কেটে তার স্বামী মাংসের মতো রান্না করে আর লিকাইকেই সেটি খেতে দেন। এদিকে খাবার সময় মৃত সন্তানের একটি আঙুল লিকাই দেখতে পায়। সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে লিকাই এই ঝর্ণার উপর দিয়েই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সেই থেকেই এই ঝর্ণার নাম হয় নোকালিকাই ঝর্ণা। নৌকালিকাই ফলস দেখে আরোয়া কেবের দিকে যাচ্ছি। তো এখানে খেতে বসেছি একটা হোটেলে, নাম হচ্ছে এমি সোবা। এর পাশেই হচ্ছে অরেঞ্জ রুটস যে ফেমাস দোকানটা, ওখানে কিন্তু খুব ভালো ভেজ খাবার পাওয়া যায়। তারপরে সাউথ ইন্ডিয়ান আপনারা চাইলে ওখানে খেতে পারেন। আর এখানে চিকেন থালি, ফিশ থালি আর ভেজ থালি আছে। চিকেন থালি হচ্ছে 250 টাকা, ফিশ থালি হচ্ছে 270 টাকা। এখানে মানে ফিশ থালির দাম সব জায়গাতে একটু বেশি। আচ্ছা, চিকেন থালিতে 2 পিস বড় বড় চিকেন দিয়েছে, ডাল, ভাত, আচার, 3 রকমের আচার দিয়েছে, একটা বড় বেগুন ভাজা, আলু ভাজা। আলু ভাজাটা একটু অন্যরকম ভেজেছে, আর আলু ভাতে। আর এখানে লেবুগুলো সব বড় বড় লেবু, পেঁয়াজ আর লঙ্কা দিয়েছে। এইখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রয়েছে আরও একটি সুন্দর গুহা, যার নাম আরোয়া। এই গুহার দৈর্ঘ্য 175 মিটার। এখানে টিকিটের মূল্য বড়দের 50 আর শিশুদের 10 টাকা। টিকিট কাউন্টার থেকে প্রায় 10 মিনিটের মতো হেঁটে তারপরে গুহার ভিতরে প্রবেশ করতে হবে। এখানেও স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের দেখা মেলে। এছাড়া নানান রকমের ফসিলসও দেখা যায়। এই গুহাটির ভিতরে যাত্রাপথ বেশ ভালো, খুব স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায়। আবহাওয়া পরিষ্কার থাকলে গুহার বাইরে থেকে
দারুণ ভূপ্রকৃতি আর একটি সুন্দর ঝর্ণাও দেখা যায়। আজকে সকালবেলায় ব্যাগপত্র গুছিয়ে চেরাপুঞ্জির হোটেলকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম তেরনা গ্রামের উদ্দেশ্যে। ওইখান থেকেই আজ আমাদের ডবল ডেকার রুট ব্রিজের ট্রেকিং শুরু হবে। তেরনা গ্রামের দূরত্ব এখান থেকে 13 কিলোমিটার। 40 মিনিটের মধ্যেই আমরা সেখানে পৌঁছে যাব। এইখানে আছে লিভিং রুট ব্রিজ ডবল ডেকার ফুটপাথ 3 কিলোমিটার। এটা রবিবার দিন কিন্তু বন্ধ থাকে, এটা সবসময় মাথায় রাখতে হবে। এই যে অল ভিউ পয়েন্টস ইন নংরিয়াত উইল বি ক্লোজড অনলি অন সানডেজ। 5 PM closed for visitors. Welcome to Tirna Ilaka Tourism. Longest single decker bridge, Ritimen Lai Pateng Falls. নটার সময় আমরা যাত্রা শুরু করেছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। দেখুন এই যে পিছন দিকে ওই পাহাড়গুলোর কথা বলছে, ওখান থেকে সব ঝর্ণা পড়ছে। গ্রামটা দেখুন, সব মুরগি, এরাই ডাকছে, পরিষ্কার। আর এখানে না অনেক হোমস্টে আছে, এই যেমন গ্রিন ল্যান্ড হোমস্টে। ফোন নাম্বারও দেওয়া আছে 9366355788। তো আপনারা চাইলে এখানে থাকতে পারেন, বা যেখানটায় শিকড় সেতুটা আছে সেখানেও আপনারা থাকতে পারেন। রাস্তাটা দেখুন না কি ভালো। এই তো পাহাড়ে মেঘ এসে গেছে। ধীরে ধীরে চারপাশ দেখতে দেখতে আমি ডবল ডেকার রুট ব্রিজের দিকে নামতে শুরু করলাম। খাড়া সিঁড়িগুলি দিয়ে যেভাবে নিচে নামছি তাতে বেশ বুঝতে পারছি যে ওঠার সময় দারুণ কষ্ট হবে। এই ট্রেকে সব থেকে ভালো হয় যদি এখানে ট্রেক করে শিকড় সেতু দেখে একটি দিন ওই নংরিয়াত গ্রামেই রাত্রিবাস করে পরের দিন ফিরে আসতে পারলে। এতে খুব ভালোভাবে এখানের প্রকৃতিকে উপভোগ করা যাবে। প্রায় 35 মিনিটের মতো ট্রেক করার পর আমি পৌঁছে গেলাম মেঘালয়ের সব থেকে বড় একতলা শিকড় সেতুর কাছে। এই ব্রিজ দেখার জন্য টিকিট জনপ্রতি 20 টাকা। আপনারা চাইলে এই পথে একটি গাইডও নিতে পারেন। একটি গ্রুপের ডবল ডেকার রুট ব্রিজের জন্য খরচ 700 টাকা, আর রেনবো ফলস পর্যন্ত খরচ 1000 টাকা। ডবল ডেকার থেকে রেনবো ফলস পৌঁছাতে আরও ঘন্টা 1.5 মতন সময় লাগবে। এই যাত্রাপথে নংরিয়াত গ্রামের ডবল ডেকার রুট ব্রিজ পর্যন্ত 2টি নদী আর মোট 3টি শিকড় সেতু পড়ে। নদী পার করার পরেই আমাদের এবার চড়াই শুরু হলো। এই পুরো যাত্রাপথে শুকনো খাবারের আর পানীয়ের যথেষ্ট দোকান এখানে রয়েছে। তবে দূরত্ব বাড়ার সাথে সাথে মূল্য প্রায় দ্বিগুণ হয়ে যায়। প্রায় 3 ঘন্টা ট্রেকিং করার পর আমি ডবল ডেকার রুট ব্রিজে এসে পৌঁছালাম। এখানে টিকিট জনপ্রতি 50 টাকা, আর ডিএসএলআর ক্যামেরার জন্য টিকিট 50 টাকা। প্রথমবারের জন্য এই রকম দোতলা শিকড় সেতু দেখে আমার খুব ভালো লাগলো। তবে অতিরিক্ত ভিড় আর অনেক পর্যটককে এখানে স্নান করতে দেখে মনে হচ্ছিল অনেকটা ওয়াটার পার্কের মতো পরিবেশের তৈরি হয়েছে। এইসব অঞ্চলে বর্ষায় যখন নদীর জলস্তর বৃদ্ধি হয়ে যায় সেই সময় যাতে নদী পারাপার করে অন্য গ্রামে যাওয়া যায়, সেই জন্যই এই দোতলা শিকড় সেতুর নির্মাণ করা হয়। এই সেতু দেখে পার্কিংয়ে আবার ফিরে আসতে যাওয়া ও আসা নিয়ে আমাদের মোট প্রায় 6 ঘন্টা সময় লেগেছিল। তবে এই যাত্রাপথে দেশের বিভিন্ন জায়গার সব বয়সী পর্যটকদের ট্রেক করতে দেখেছি। বিকেলের দিকে আমরা রওনা হলাম শিলংয়ের দিকে, কারণ ওই পথ দিয়েই আমরা পশ্চিম খাসির দিকে চলে যাব। বেলা অনেকটাই হয়েছে, তাই আমি একটু তাড়াহুড়ো করছি যাতে মকডক ডিম্পেপ ভ্যালিকে একটু দেখতে পাই। ওই পথ দিয়েই আমরা চেরাপুঞ্জিতে প্রবেশ করেছিলাম, তখনও প্রায় সন্ধ্যা। এই যাত্রাপথে রাস্তার ধারে আরও একটি সুন্দর ঝর্ণা পড়ে যার নাম ওয়াকাবা।
এই ঝর্ণা দেখার জন্য টিকিটের মূল্য জনপ্রতি 20 টাকা। ঝর্ণা দেখে যখন মকডক ডিম্পেপ ভ্যালিতে এসে পৌঁছালাম তখন চারপাশ মেঘে ঢেকে গেছে। খুব হালকা আলোয় আমি ভ্যালিটির সামান্য কিছুটা দেখতে পেলাম। আমরা রওনা হলাম শিলংয়ের কাছের একটি গ্রামের উদ্দেশ্যে, যার নাম ওয়া নিয়াংলেং। কারণ পরের দিন সকাল সকাল একটি খুব সুন্দর ছোট্ট ট্রেক করে তারপর আমরা পশ্চিম খাসি পাহাড়ের দিকে বেরিয়ে পড়ব। ওয়া নিয়াংলেংয়ে একটি হোমস্টেতে আমরা ছিলাম, যার নাম IS নেচার্স রিট্রিট। এখানকার প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর আর হোমস্টেটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টের ভাড়া দিনপ্রতি 1800 টাকা। শিলং থেকে এই ওয়া নিয়াংলেং গ্রামের দূরত্ব মাত্র 22 কিলোমিটার। আমার হোমস্টে ঠিক সামনে থেকেই একটি ছোট্ট ট্রেক করে এখানে দুটি নদীর সংযোগস্থলে পৌঁছে যাওয়া যায়। স্থানীয় মানুষেরা তাদের গৃহপালিত পশুদের নিয়ে এই পথ দিয়েই সেখানে তাদের চড়াতে যান, আর সেই কারণেই এই পথকে বলা হয় বুশ ট্রেক। নদী দুটি যেখানে মিশেছে সেই জায়গাটিতে প্রাকৃতিকভাবে একটি জীবের আকৃতির দ্বীপের সৃষ্টি হয়েছে, আর সেই জন্যই ওই জায়গাটিকে রিভার টাং বলা হয়। মাত্র 35 মিনিটের একটি সহজ ট্রেক করে আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম। ট্রেক করে ফিরে এসে হোটেলে চেক আউট করার পর আমরা রওনা হলাম পশ্চিম খাসির উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা দেখে নেব মফলাং সিক্রেট ফরেস্ট। দূরত্ব মাত্র 16 কিলোমিটার, পৌঁছাতে 40 মিনিটের মতন আমাদের সময় লাগবে। শিলংয়ের কাছের এই জায়গাগুলি বেশ জমজমাট। সিক্রেট ফরেস্টের কাছের একটি হোটেল থেকে আমরা আজকে দুপুরের খাবার খেয়ে নিলাম। মফলাংয়ের পবিত্র জঙ্গলে প্রবেশের জন্য টিকিটের মূল্য জনপ্রতি 30 টাকা আর পার্কিং 50 টাকা। একটি গাইড 10-12 জনের একটি করে গ্রুপ করে এই জঙ্গলের ভিতরটা ঘুরিয়ে নিয়ে আসেন। ভিতরে ফটোগ্রাফি সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তবে গাইডের অনুমতি নিয়ে কিছু কিছু জায়গায় ছবি তোলা যায়। রুদ্রাক্ষ, পাইন ও বিভিন্ন মূল্যবান উদ্ভিদ, ফল ও ফুলের গাছ তিনি আমাদেরকে চিনিয়ে দিলেন। এছাড়া প্রাচীনকালে রাজারা যেখানে সভা করতেন সেই জায়গাটিও এখানে আছে। এই পবিত্র জঙ্গল থেকে কোনো কিছুই নিয়ে আসা যাবে না, এমনকি একটি নুড়ি বা গাছের ডালও নয়। নানান রকমের দুর্লভ উদ্ভিদ, ছত্রাক ছাড়াও 800 বছরের প্রাচীন এই জঙ্গলটি খাসি রাজাদের রাজ্যাভিষেক ও বলিদানের সাথে যুক্ত। এখানে খাসি রাজা আর তার আধিকারিকরা সভা করতেন। এছাড়া নতুন সর্দারের নির্বাচনও এইখানেই করা হতো। এই রকম পবিত্র জঙ্গলের সংখ্যা এই পশ্চিম খাসি পাহাড়ে 50টিরও বেশি দেখা যায়। তবে এই জঙ্গলটি সবথেকে বড় আর প্রাচীন। মনে করা হয় লাবাসা নামে এক দেবতা এই পবিত্র জঙ্গলটিকে রক্ষা করেন। সিক্রেট ফরেস্ট দেখে আমরা রওনা হলাম পশ্চিম খাসি পাহাড়ের উদ্দেশ্যে। আমরা নংস্টয়েন যাওয়ার রাস্তা ধরলাম। এই রাস্তাটি নংস্টয়েন হয়ে সোজা চলে যায় গারো পাহাড়ের দিকে। এই যাত্রাপথে মাইরাং নামে একটি জনবহুল গ্রাম পড়বে। গতকাল আমরা এই ভ্রমণ শেষ করে আর শিলং দিয়ে নয়, এই মাইরাং হয়েই খুব সহজে কম সময়ে গুয়াহাটি চলে যাব। মাইরাং থেকে আমরা বাম দিকে কিনসি নদীর ব্রিজ পার করে চললাম মারখাম ভ্যালি দেখতে, যাকে বলা হয় মেঘালয়ের জুকু ভ্যালি। আজকে আমরা ঠিক করেছি রাত্রিবাস করব মেঘালয়ের বিখ্যাত মফাল্লুরে। প্রাকৃতিক লেক আর উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটি ভীষণ সুন্দর। মারখাম থেকে মফাল্লুরের দূরত্ব 29 কিলোমিটার। মফাল্লুরে একদম পার্কের মধ্যে এই হোমস্টেটিতে আমি ছিলাম। এই ঘরটির ভাড়া পড়েছিল দিনপ্রতি 2000 টাকা। এই রুমটিতে 4 জন ভালোভাবে থাকতে পারবে।
এই রুমের মধ্যে একটি হিটারও ছিল। তবে যেহেতু ঘরটির চাল টিনের, তাই বেশ ভালো ঠান্ডা ছিল। আর মফাল্লুরের উচ্চতা মেঘালয়ের অন্যান্য জায়গাগুলির থেকে বেশ ভালো। আমার মতে শীতের সময় এখানে চারপাশে যে কটেজগুলি আছে সেগুলি নেওয়া উচিত হবে। এখানে চারপাশে আরও অনেকগুলি বিভিন্ন রকমের থাকার ব্যবস্থা আছে। সেগুলির যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আপনারা বুকিং করার আগে ভালোভাবে সমস্ত কিছু যাচাই করে নেবেন। মেঘালয় ভ্রমণের আজ শেষ দিন। ভালো করে একবার এই অপূর্ব মফাল্লুরকে দেখে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে রওনা হলাম পশ্চিম খাসি পাহাড়ের অন্যান্য যতগুলি জায়গা আজকে দেখে নেওয়া সম্ভব তার জন্য। আজকে রাত 8টার সময় আমাদের ফেরার ট্রেন আছে। এখান থেকে গুয়াহাটি ফেরার জন্য আমাদের কমপক্ষে 6 ঘন্টা হাতে রাখতেই হবে। আজ প্রথমে যাচ্ছি এখান থেকে 15 কিলোমিটার দূরের মকিন রামে। গুগল ম্যাপ সুন্দরভাবে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিল। গাড়িতে 40 মিনিটের মতো আমাদের সময় লাগলো। এবার এখান থেকে গ্রামের সহজ রাস্তা ধরে 30 মিনিটের মতো ট্রেক করে আমাদেরকে পৌঁছাতে হবে ভিউ পয়েন্টে। এই যাত্রাপথে মিনিট 10 মতো জঙ্গলের রাস্তাও পড়ে, তবে সে রাস্তা খুবই সহজ। গ্রামে পৌঁছে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই তারা ভিউ পয়েন্টের রাস্তা দেখিয়ে দেয়। আজকে রবিবার তো কেউ নেই, তাই এলাম কিছুটা চড়াই করে, তারপরে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তা আমি চিনতে পারছিলাম না বলে আমি ওখানে স্থানীয় একজন ছিল, তাকে বললো দাঁড়ান আমি দুজনকে পাঠাচ্ছি। দুটো পুচকে ছেলেকে আর ওনার মেয়েকে পাঠালো, আর একটা কুকুরকে পাঠালো। বলছে যান একটুখানি দেখে আসুন, সুন্দর নাকি। মকিন রাম থেকে আমরা রওনা হলাম ওয়েনিয়া ঝর্ণার উদ্দেশ্যে। দূরত্ব 25 কিলোমিটার, ঘন্টা খানেকের মতন সময় লাগবে। এই ঝর্ণায় যাবার পথেই একটি রাস্তা চলে যায় নংখুম আইল্যান্ডের দিকে। হাতে কম সময় থাকার কারণে আমরা ঠিক করলাম কেবলমাত্র ঝর্ণা দেখে তারপর গুয়াহাটির রাস্তা ধরব। এদিকে ঝর্ণা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পৌঁছে জানতে পারলাম রক্ষণাবেক্ষণের জন্য এখন ঝর্ণার দিকে যেতে দেওয়া হচ্ছে না। তাই আমরা আর দেরি না করে ফিরতি পথ ধরলাম। আমার মতে পশ্চিম খাসি পাহাড়ের জন্য 2টি সম্পূর্ণ দিন রাখতে পারলে খুব ভালো হয়। তাহলে এখানের ওয়ারি ল্যাং সহ আরও বিভিন্ন জায়গাগুলি ভালোভাবে দেখে নেওয়া যাবে। আপনারা যারা কম সময়ে বা ট্রেকিংয়ের বিভিন্ন জায়গাগুলি বাদে মেঘালয় ভ্রমণ করতে চাইছেন, তার জন্য কিভাবে ভ্রমণের পরিকল্পনা করবেন এবং অন্যান্য নানান তথ্য দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।